হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মালা ইসলাম আবারও তোমাদের মাঝে গল্প নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে গল্প শুরু করি। সব শুনে সুখ অল্প কিছুক্ষণ ভাবনায় পড়ল। কি চলছে তার অগোচরে। আম্মু আব্বু তাকে ছাড়া যেখানে দুদিনের বেশি বরদাস্ত করে না, সেখানে ক্যাসেলে বর্ণর সাথে এতদিন অতিবাহিত হওয়ার পরও কেন তাকে বাড়ি ফিরতে বলছে না। ভিডিও কলেও হাসি মুখে থাকে, যদিও তখন সুরগুলো বিষণ্ণ শোনায়। এর কারণ বর্ণকে জিজ্ঞেস করলেও সঠিক জবাব মিলবে। নুরাকে শুইয়ে দিল বালিশে, পাশে আতশোয়া হয়ে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে দুজন এটা ওটা বলছে, যদিও কথা নুরাই বেশি বলছে। সুখের মাথায় অন্য ভাবনা। হঠাৎ সে জানতে চাইল, কাউকে কিছু না বলে এভাবে ডিকিতে লুকিতে ভয় করেনি? এমন করা উচিত নেনুর। যদি গাড়ির নিচে বোম ফিট থাকতো, যদি মাঝ রাস্তায় ব্লাস্ট হয়ে যেত, আমরা নুরাকে কোথায় পেতাম আবার? সুখের ইশারা বুঝতে মনোযোগ দিয়ে দেখতে হয়। পুরো কথা আয়ত্ত করতে খানিক সময় লাগলো নুরার। এরপর হতভম্ব হয়ে তাকালো। গাড়ির নিচে বোম, মাঝ রাস্তায় ব্লাস্ট, এভাবে তো ভেবে দেখা হয়নি। সিনেমায় বার কয়েক এমন ঘটতে দেখেছে নুরা। দৃশ্যগুলো স্মৃতিপটে ভাসতেই ডোক গিলে ভয়ে তটস্থ হয়ে সুখকে এক হাতে জড়িয়ে ধরে বলল, সরি, কাউকে না জানিয়ে এভাবে আর ডিকিতে লুকাবো না। আচ্ছা, আমার কিছু হয়ে গেলে সিআইডি অফিসাররা কি আসিফ জায়ান্টকে ইন্টারোগেট করতো না? ওই তো আমাকে ডিকিতে চুপাতে হেল্প করেছিল। একটু ভেবে ফের বলল, অযথা ফেসে যাবে বলে নিশ্চয়ই বলতো না। তখন কিভাবে জানতে তোমাদের আদরের নোরা বর্ণর গাড়ির ডিকিতে ছিল? সে ফের বলল, গাড়িতে তো বর্ণ ছিল, তার মানে আমার সাথে সাথে বর্ণ ব্লাস্ট হয়ে যেত। ও মাই গড, একদিনে আম্মু দুটো ছেলে মেয়ে হারিয়ে ফেলতো, আর তখন আব্বুর সব সম্পত্তির মালিক হয়ে যেত অব্র, তাই না বলো? নির্বাক চোখে সুখ চেয়ে থেকে রোবটের মতো শেষোক্ত কথাটির জবাবে উপর নিচ মাথা ঝাঁকালো। মনে মনে প্রশংসা করল বোধ হয়। বাচ্চাটার ভাবনা চিন্তা কত প্রখর, সত্যি প্রশংসনীয়। তোফাকে মাহিরের সামনে ঢেকে আনা হয়েছিল। জানতে চাওয়া হয়, এই ছেলেকে তুমি পছন্দ করো, জীবনসঙ্গী হিসেবে তাকে পারফেক্ট মনে হয়, তার সাথে এক জীবন পাড়ি দিতে পারবে? আজাদ সাহেবের কণ্ঠ ধারালো ছিল বেশ। তোফার হৃদয় কেঁপে ওঠে, আর চোখে মাহিরের দিকে তাকায়। লোকটাও তার দিকে চেয়ে কেন তার জবাব শুনবে বলে। তোফা মাথা তুলল না। মামাদের সামনে দাঁড়িয়ে মুখ ফুটে কিছু চাইতে হয়নি কখনো, আজ কিভাবে চাইবে বলো? এ ব্যাপারে আমার কোনো মত নেই, তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেব। বর্ণ যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছে তার সাথে বিয়েতে বসতে বলে। তামিজ সাহেবের কথার প্রেক্ষিতে তোফা তড়িৎ বলে, নির্দ্বিধায় বসবো। মাহির যে বলল তুমিও তাকে পছন্দ করো। গলা শুকিয়ে আসে তোফার, কাপা গলায় মাথা নত রেখেই বলল, কথাটি আমি কখনো মুখ ফুটে বলিনি তো। দুই শিকদারের দৃষ্টি ঘুরে গেল মাহিরের দিকে। হানিফা বেগমও উপস্থিত হয়েছেন সেখানে। বলেন, আমার নাতনি দেখি তোরে অস্বীকার করে দিচ্ছে, এখন তুই কিছু বলবি? তখন মাহিরের জবাব ছিল নির্বিকার, সব কথা কি মুখ ফুটে স্বীকার করা জরুরি? মনের মানুষের কিছু কথা প্রিয়জনকে নিজ উদ্যোগে বুঝে নিতে হয়, নয়তোবা কিসের প্রেমিক পুরুষ হব আর। ব্যাস, এই অবধি ছিল তখনকার দৃশ্যপট। এরপর এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি শিকদাররা। মাহির চলে গেছে নিবাস থেকে খানিকটা অপমান বয়ে নিয়ে। তোফা ছুটে এলো নিজের ঘরে। সন্ধ্যার পর আর বের হওয়া হয়নি। হানিফা বেগম ধীর পায়ে রামসার সাহায্য নিয়ে এসেছিল তার কাছে। অনেকক্ষণ কী সব বুঝিয়েছে, অন্য মনস্ক থাকায় কথাগুলো তোফার মনে পড়ছে না সঠিক। এরপর ছোট মামি তালাশ করলো রাতের খাবার খেতে। ওনাকেও খিদে নেই জানিয়ে দিয়েছে সে। মনটা উদাস হয়ে আছে, সত্যিই খিদে টিদে মরে গেছে। রুবাইয়াত বেশি জোর করেনি। মেয়েটার মনের অবস্থা অল্প বিস্তার অনুধাবন করে একা থাকার সুযোগ করে দিয়েছে। রাত বাড়ছে, কোলাহল কমে গিয়ে শহরে নেমে আসছে শুনশান নীরবতা। তোফা কোলে বালিশ আঁকড়ে রেখে গালে হাত চেপে বসে আছে অদৃশ্যে। শুয়েছিল একটু আগে, কিন্তু ভেতরের অস্থিরতায় চোখের ঘুম হারিয়ে গেছে।
অন্তঃস্থলের উদ্বেগ দমাতে না পেরে শেষমেশ উঠে বসে আছে। আচমকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। কল এসেছে। ভ্যালেন্টাইন্স ডেতে যে নাম্বার থেকে কল এসেছিল, আজও সেই নাম্বারটাই ভেসে উঠেছে। রিসিভার তুলে কানে চাপল। দুপাশেই নীরবতা। মুখটা প্রথমে তুফাই খুলল। কে বলছেন? আমি। ছোট্ট একটা শব্দ, অথচ আওয়াজটা কর্ণকৌঠরে পৌঁছতেই কণ্ঠের অধিকারী মানবকে চিনে নিতে তুফার বেগ পেতে হলো না। চোখ বুঝে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, হঠাৎ এত রাতে? কোনো প্রয়োজন? প্রয়োজন ছাড়া কল দেওয়া যায় না বুঝি? তুফা জবাব দেয়, মধ্যরাতে পরনারীকে অপ্রয়োজনীয় কল দেওয়া অভ্যাস কোনো কাতারে পড়ে জানেন নিশ্চয়ই। তাছাড়া খুব শীঘ্রই কারো বউ। শাট আপ। দাঁতে দাঁত নিষ্পষিত করে মাহির। ইচ্ছে করছে ছুটে গিয়ে শিকদারদের উপর ওঠা অসন্তুষ্টি বহিঃপ্রকাশে মেয়েটাকে গিয়ে দুটো চড় দিতে। তখন বললেই পারত সেও মাহিরকে পছন্দ করে। এর ফলে আজকের চিত্রটা হয়তো অন্যরকম হতে পারত। তুফা হতবাক হয়ে বলল, মাঝরাতে ধমকাবেন বলে কল দিয়েছেন আমায়? নুরাকে ঘুম পাড়িয়ে গায়ে চাদর টেনে টুনে দিয়ে ধীর পায়ে কক্ষ ত্যাগ করল সুখ। উদ্দেশ্য বর্ণকে কয়েকটি প্রশ্ন করা। ডোর ভিড়িয়ে রাখা ছিল। আস্তে করে খোলে অভ্যন্তরে নজর ফেলতেই সামনের দৃশ্যটিতে নজর আটকে গেল সুখের। অদূর থেকে সে দেখতে পায় ল্যাপটপ স্ক্রিনে পরিবারের সকলের এক ফ্রেমে বন্দি ছবি। ল্যাপটপের সম্মুখে বর্ণ বসা, জুম করে সূক্ষ্ম নেত্রে এক একজনকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। কেউ কারো ছবি সামনে রেখে তখনই এত মনোযোগ দিয়ে পরখ করে যখন আমরা তাকে মিস করি। বর্ণও কি তবে পরিবারকে মিস করছে? সুখ দাঁতে দাঁত চাপল। তাকে খাঁচায় আটকে রেখে নিজে আজ নিবাসে ঘুরে ফিরে এসে এখন এসব করছে। আচমকা কাঁচ ভাঙার আওয়াজে কেঁপে উঠল সুখ। সেই সাথে রুহুটাও ছলকে উঠল বোধ করি। বর্ণর হাতের গ্লাস তখন চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরঝর করে ফ্লোরে ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সুখ ছুটে এলো তড়িৎ। বর্ণর সামনে এসে দাঁড়াতে হতচকিত হয়ে মুহূর্তে কৌশলে ল্যাপটপ ফোল্ড করে নিল মানুষটা এবং পরক্ষণেই কপালে হাত রেখে চোখ বুজে ঢোক নিল। সুখ এক মুহূর্তের জন্য থমকে গেল এমন আচরণে। বাদলা দিনের ঝড়ো হাওয়ায় বিশাল আকাশে এক চিলতে বিজয়ের মতো সে এক ঝলক দেখেছে বর্ণর ওই রক্তিম চোখ জোড়ায় জল ছলছল। সুখ অচিরেই বর্ণর পাশে গিয়ে বসল। খুব অধিকার খাটিয়ে তার চোখ থেকে শক্তপোক্ত হাতটা সরিয়ে একবার রক্তে রঞ্জিত হাতটা অবলোকন করে করুণ দৃষ্টিতে বর্ণর চোখে চোখ রাখে। তার শান্ত নিথর দৃষ্টি প্রত্যক্ষ করে হৃদয় হুড়মুড় করে উঠল সুখের। এই দৃষ্টি তার চেনা, খুব নিকট থেকে দেখা। যখন সে নিজেকে অসহায় বোধ করে, আত্মবিশ্বাসে ভাঙর করে, হৃদয়ে প্রচণ্ড আঘাত লাগে, আয়নার সামনে গিয়ে দাঁড়ালে তখন তার দৃষ্টিও এমন দেখায়। এই দৃষ্টির সাথে আসফিয়ান বর্ণর একটুও যায় না। পুরুষটিকে মানায় নির্লিপ্ত কঠোর দৃষ্টিতে, অথবা দ্রুত রহস্যময় চাহনিতে কিংবা দুষ্টুমি ভরা নেত্রে। সুখের অস্থির নির্বিকার চোখ দেখে বর্ণ মৃদু হাসল। নিষ্প্রাণ সেই হাসিতে প্রতিবারের মতো হেয়ালিপনা দুষ্টুমি ছিল না। বর্ণ শীতল গলায় মৃদু আওয়াজে বলল, এখনো ঘুমাসনি? নুরাকে ছেড়ে চলে এলি? আমায় মিস করছিলি নাকি বকুল? এই পাষণ্ড পুরুষকে ছেড়ে দূরে থাকা যাচ্ছিল না? দ্যাট মিন্স চোখে হারাচ্ছিলে আসফিয়ান বর্ণকে? কথাগুলোতেও আগের মতো সতেজতা কিংবা দুষ্টুমি খুঁজে পায়নি সুখ। বরং মনে হলো কিছু একটা লুকাতে সময়ের সদ্ব্যবহার করছে মাত্র। এক বুক সাহস সঞ্চয় করে সুখ কাঁপা কাঁপা হাতটা বর্ণর গালে ছোঁয়ালো। নির্বাক চোখে ক্ষণকাল দৃষ্টি বিনিময় করে চোখের দিকে ইশারা করে প্রশ্ন করল, কাঁদছিলেন আপনি? কোথায়? কোন কারণে কষ্ট পাচ্ছেন বলুন আমায়? বর্ণ এক হাতে সুখকে কাছে টেনে ঝুঁকে এসে ঘাড়ে মুখ ডুবালো সুখের। বলল স্বাভাবিকভাবে, কান্না। আর আমি? হোয়াটস রং উইথ ইউ ফুল? চোখের অশ্রু মেয়েদের শখের পুরুষের হৃদয় গলিয়ে উদ্দেশ্য হাসিলের প্রধান হাতিয়ার। এসব পুরুষের জন্য নয়, আসফিয়ান বর্ণর জন্য তো আরও নয়। ঘাড়ে আলতো ঠোঁটের পরশ এঁকে মুখ তুলল সে। সুখ সন্দিহান। বোঝালো, কিন্তু আমি যে দেখলাম আপনার চোখে পানি। সুখ কাছে টেনে নিল বর্ণ। অতঃপর গালের বাঁ পাশে দীর্ঘ চুম্বন এঁকে মনের সব সন্দেহ দ্বন্দ্ব ভুলিয়ে দিয়ে ঠেলে দিল লজ্জার সাগরে। ঠোঁটে ঠোঁট চেপে লজ্জাবতী রূপে চোখ খিচে তার বুকে লেপ্টে মুখ লুকায় সে। পুরুষটি কাছাকাছি এলেই হৃদয় থেকে শুরু করে সর্বাঙ্গ নিদারুণ কম্পন অনুভূত হয়। দাঁতে দাঁত খিচেও এ কাঁপুনি থামানো যায় না তখন।
বন্য ছোট ছোট চোখে মোহিত দৃষ্টিতে চেয়ে রয়। বউফুলের মুখশ্রীর প্রতিটি ভাঁজে ভাঁজে গভীর পর্যবেক্ষণে মেতে উঠে চাহনিরা। হাঁসফাঁস করে সুখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঠোঁট নেড়ে হাতের ইশারায় বলল, আপনি আমাকে আই নিড ইউ ব্যাডলি বলেছেন, মনে পড়ে? হ্যাঁ বলেছি, ভনিতা ছাড়াই জবাব করল সে। ফের বুঝায় সুখ। এরপর আই ওয়ান্ট লসি বলেছেন। বলেছি। আই উইল মেক ইউ মাইন অ্যাট এনি কস্ট বলেছেন। চোখে চোখ রেখে সুখ বোঝায়। বন্য তার গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটে স্লাইড করতে করতে এবারেও জবাব করে, বলিসই তো সুইট হার্ট। আই ডোন্ট লিভ উইথ ইউ বলেছেন। বাট একবারও আই লাভ ইউ বলেননি মিস্টার আসপিয়ান বর্ণ। এক ভুরু তুলে শুকনো চাহনি নিক্ষেপ করে বর্ণ। বলো, সিরিয়াসলি? এর জবাবদিহিতি চাই তোর। প্রত্যুত্তরে গম্ভীর মুখে উপন্যাস মাথা ঝাঁকায় সুখ। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এর কারণ একটাই। সেটা হলো তোকে বাকি সব করলেও লাভটাপ করি না। চোখ কপালে তুলে সুখ বিস্ময় ভরা মুখে জানতে চায়, সত্যি? শেষে মুখটা করুণ হলে এলো। বর্ণ কথাটি সত্যতা নিশ্চিত করতেই ছটফট করে ছাড়া পেতে। বোঝ হয়, সারুন খারাপ পুরুষ, থাকবো না আপনার সাথে, এক্ষুনি চলে যাব নুরাকে নিয়ে। যা খুশি করো, আমার তাতে কি। নিরেট গলায় কথাটি বলার ফাঁকে সুখ সমেত উঠে গিয়ে দুজন একসাথে বেডে শুয়ে পড়ল। জিমে করা শক্তপোক্ত পুরুষালী শরীরের নিচে রীতিমতো পিষ্ট হতে লাগলো সুখ। দম আটকে এসেছে প্রায়। ঘাড়ে মুখ ডুবিয়ে দেওয়ায় বর্ণর খোঁচা খোঁচা দাড়ির পরশে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল বোধহয়। লোমকূপ সিধে হয়ে ওঠে। দু হাত লোকটার হাতে বন্দি বিধায় কিছু বোঝাতেও পারে না। মুখ দিয়ে কেবল অস্পষ্ট শব্দের শব্দ বেরোচ্ছে। বিরক্তিতে এক ঝলক মাথা তুলে পুনরায় ঘাড়ে মুখ গুজে উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে বর্ণ বলল, এমন ছটফট করে না শোনা বউ। চোখের রং কেমন হয়েছে দেখেছিস? রাতে ঘুম হয় না আমার। আজ চুপচাপ শুয়ে নেই। বিগত কদিন ধরে একই কথা আওড়ে এভাবে রাত্রি যাপন করছে সে। আর সুখকে দিয়েছে অনিদ্রার রাত। চাদর খামচে ধরে বর্ণর ছোঁয়াগুলো ঠোঁট কামড়ে অনুভবের মতো সুখ। এই পুরুষ কখনো এতটা নিকটবর্তী এসে তার সাথে আষ্টেপৃষ্টে জড়াতে পারে তা কল্পনা তো দূর, কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। অথচ পরিস্থিতি আজ কত সহজ। এই শখের পুরুষকে চাইলেই ছুঁতে পারছে, বক্ষস্থলে জড়াতে পারছে, নির্দ্বিধায় অভিমান অভিযোগ উপস্থাপন করতে পারছে। এত সুখ তার ভাগ্য পাওনা ছিল বুঝি? সুখ, তুমি আমাকে একা ফেলে এখানে চলে এলে। দুজন কপোতি যখন পরস্পর গভীর অনুভবে লিপ্ত, ঠিক তখনই নিস্তেজ কক্ষে ছোট বাচ্চা কণ্ঠটি কর্ণকৌঠরে আলোড়ন তুলল যেন। সুখ সিটকে সরে আসে বর্ণর কাছ থেকে। হতভম্ব দৃষ্টিপাত করে দরজায় অভিমুখে। ঘুমু ঘুমু চোখ কষলে নুরা দাঁড়িয়ে আছে। দৃষ্টি যদিও তাদের দিকে নয়। বর্ণকে দেখে বুঝল লোকটা নিরুত্তাপ, শান্ত। সুখ হতাশ হয়। দুনিয়ার সব লজ্জা জড়তা অস্বস্তি কি তার শরীরেই ভর করে আছে? একটু লজ্জা তো এই নির্লজ্জ লোকটারও থাকা উচিত ছিল। সে তড়িঘড়ি করে বেড থেকে নেমে গেল। গলায় হাত রেখে উপলব্ধি হয় গায়ে ওড়না নেই। ইস, ছোট্ট নুরার সামনে লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে সুখের। মাটি ফাঁক করে লুকিয়ে যেতে প্রবল ইচ্ছে জাগে। হাত নেড়ে ইশারা সাফাই গাওয়ার উদ্দেশ্যে কিছু বোঝাতে চাইলে নুরা তোড়াই পাত্তা দিল না। সবকিছু স্বাভাবিক এমন ভাব করেই দু কদম এগিয়ে এসে সুখের হাত ধরে টেনে নিয়ে আবার থেমে গেল। বর্ণর কাছাকাছি আসতেই সে গলা খাকারি দিয়ে চোয়ালে হাত মাজল। নুরা ধীর কণ্ঠে বলে, সুখের ওড়না দিয়ে দাও। দেখছো তো ও লজ্জা পাচ্ছে। সুখের কপালে হাত। ছুটে কোথায় পালিয়ে যেতে পারলে ভালো লাগতো। ওড়নাটা বর্ণর হাতের মুঠোয় ছিল। সেখানে থেকে নির্দ্বিধায় টেনে হাতে নিয়ে পরক্ষণে সুখের কাছে সঁপে দিয়ে দুজনে চলে গেল রুম থেকে। বর্ণ ভুরু তুলে চোখ কুঁচকে চেয়ে রয় তাদের যাওয়ার পথে। বিড়বিড় করে, আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। আজ বিকেলের দিকে তুফার সাথে কথা বলতে এলেন রুবাইয়াত। মামিদের মধ্যে ওনার সাথে তার বন্ধুসুলভ মানসিকতা। তাই আইজার পরামর্শে আজাদ সাহেব ওনাকে পাঠিয়েছেন কিছু কথা জানতে। রুবাইয়াত শুরুতেই বলেন, এখনো সময় আছে, মাহিরকে পছন্দ হলে বলে দিতে পারিস তো। তুফা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল। হাতে হাত কষলে এধার ওধার নজর লুকায়।
রুবাইয়াত কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করেন, নির্ভয়ে বলে ফেল বাবু, তোর মামারা জানতে চাইছে সত্যিটা। নিঃসন্দেহে আজ পর্যন্ত তোর উপর তাদের কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয়নি। দিয়েছে কি বল? দুদিকে মাথা জাগায় সে। দেয়নি কখনো। সুখের মতো অভ্রের মতো তাকেও সমান গুরুত্ব দিয়ে এসেছে সবসময়। কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। যদি এই অভাবটা কখনো বুঝবার নয়, তবুও তার কখনো মনে হয়নি আজ বাবা বেঁচে থাকলে আমিও এটা কিনতে বা করতে পারতাম। মা থাকলে এমন মমতা পেতাম। এত সবের মাঝে একটা কথা সত্যি, বাবা মার প্রতি তার অটেট অভিমান। কেন তাকে পৃথিবীতে একা ছেড়ে দুজন একসাথে পালিয়ে গেল, হারিয়ে গেল না ফেরার দেশে। রুবাইয়াত বলল, এটা তোর জীবন তো। ক্ষুদ্র পরিসরের এই জীবনে কাউকে ভালো লাগা ভালোবাসা অপরাধ নয়। বলে দে, মামারা কেউ কিছু বলবে না। জল জমে চোখে। তুফা এখনো মনে পড়ে কৈশোরকালে মামাদের স্নেহমাখা কথাগুলো। আমাদের তুফমামুনিকে একজন রাজপুত্রর হাতে তুলে দেব। পুরো দেশ চষে সেই রাজপুত্রকে খুঁজে আনবো আমরা। সেই সুযোগ হবে তো? নাকি বড় হয়ে আজকালকার স্বাধীন চেতা মনোভাব নিয়ে বলবি, মামারা আমার শোনো, আমি নিজের ভালো বুঝতে শিখেছি, কাজেই যোগ্য জীবনসঙ্গী আমি নিজেই নির্বাচন করব। তোমরা ব্যাকডেটেড বলেবি না তো এমন। তুফা সেদিন লজ্জায় কাঁচুমুচু মুখে কিন্তু গর্ব করে বলেছিল, মোটেও বলবো না। সেসব দিনের স্মৃতিচারণ করে মাথা নিচু করে নিল সে। ভঙ্গুর গলায় বলল, বাসি, ভালোবাসি। মাথা তুলে করুণ সুরে, বিশ্বাস করো মামিমা, আমি এমন কিছু হোক চাইনি, কিন্তু কিভাবে যেন মনটা। রুবাইয়াত কথা কেড়ে নিলেন, দূর পাগলি, মন খারাপ করিস না তো। যা হয় তা ভালোর জন্যই হয়। এবার দেখ সামনে কি হয়। এক কাণ্ড ঘটিয়েছে জেসি। ভোরে উঠে দুষ্টুমির ছলে শাড়ি পরে খোলা চুলে মেহেরাবের সামনে গিয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে তাকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়েছে এবং বলেছে আজ স্ত্রীর অধিকার সে আদায় করেই ছাড়বে। সেও দেখবে ডক্টর কতটা অধৈর্যশীল পুরুষ। তার এমন নির্লজ্জতায় মেহেরাব বার কয়েক নিষেধ করেছে। জেসি যা করেছে পরবর্তীতে এর ফল তার জন্য শোভনীয় হবে না। কিন্তু জেসি কি এসব নিষেধ হুমকি মানার পাত্রী? কিছু মানুষের হুটহাট রাগিয়ে দিতে সে ভীষণ ভালোবাসে। কথায় কথায় ফট করে যে রেগে যায়, তাকে পেলে তো কথাই নেই। এই যেমন আসফিয়ান বর্ণ, তাকে সেদিনও কল করে ফোনের ওপাশ থেকে একবার ডাকলো, হিরো। বর্ণ জবাব দিল, জেসি। আমার নামটা ধরে ডাকলো। বর্ণ পুনরায় জবাব দেয়। সে আবার ডাকলো, এরপর আরও দুবার। পর মুহূর্তে কিছু বলার আগেই ওপাশ থেকে ঝনঝন কিছু ভাঙচুরের আওয়াজ এলো এবং শক্ত কণ্ঠে ধমক ভেসে এলো, ধারালো চুরির মতো। আর একবার নামটা তোর মুখ থেকে বের হলে এভাবেই থাপড়ে মাড়ি থেকে সব দাঁত উপড়ে ফেলবো পাজি। জিভ কামড়ে সন্তর্পণে লাইন কেটে দিয়েছিল তখন। এই কাজটা বর্ণর সাথে প্রায়শই করে সে। ভাইয়ার সাথে এসব করে আনন্দ নেই। হাজার বার সে ডাকলেও জিসান হাজার বারই আদুরে কোমল গলায় জবাব দেয়, ঠিক এভাবেই। মেহেরাবকে চোখ রাঙাতে দেখে এক বুক সাহস দেখিয়ে কোলে গিয়ে বসল। ঘটনার আকস্মিকতায় প্রথম কিছু সেকেন্ড স্তব্ধ হয়ে থাকলেও খানিক বাদে আচমকা তার হাত ধরে টেনে সোজা রান্নাঘরে ঢুকিয়ে দিল আর বলল, মেহেরাব, স্ত্রী ধর্ম পালনের অন্যতম শর্ত কিচেন সামলানো। আজ থেকে সংসারের হাল ধরো, এরপর ভেবে দেখব স্ত্রীর অধিকার পাওয়ার কতটা যোগ্য তুমি। মায়েরা কাহিনী কিছুই বুঝল না, তবে হেল্প করতে চেয়েছিল রান্নায়। মেহেরাব তাকেও কিচেন থেকে নিয়ে এলো। জেসিকে আদেশ দিল লাঞ্চ রেডি করতে, কি খাবে তাও লিস্ট বানিয়ে দিল। মিরাবকে নিয়ে ড্রয়িং রুমে বসে মেহেরাব ক্ষণে ক্ষণে কিচেন রুমের দিকে লক্ষ্য রাখছে। উদ্বিগ্ন মায়েরা অনুধাবন করার চেষ্টা করছে কিছু। জেসিটা রান্নাঘরে কি করছে কে জানে। আকম্মত মেয়েলি কান্নার শব্দে মিরাবকে রেখে মেহেরাব ছুটল কিচেনে। মায়েরাও রেগে গেল ভাইয়ের পিছু পিছু। জেসির হাত কেটে লাল তরল বেরোচ্ছে, খুব বেশি কাটেনি, ব্যাস তালুতে ছুরির পোস্ট লেগেছে সামান্য। ছুরি আর পেঁয়াজ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। দ্রুত তাকে বেসিনে নিয়ে হাত ধুয়ে দিল মেহেরাব। রক্ত পরিষ্কার হওয়ার পরে হাত মুঠো করে আবার খুলতেই পুনরায় রক্ত ছুটে এলো। জেসির কান্না থামে না, এত চিৎকার করে কান্না করছে যে। মায়েরা শঙ্কিত। পাশে আশেপাশের মানুষ ছুটে না আসে। কানে আঙুল চেপে এগিয়ে যায় সে। এই তো রক্ত বন্ধ হয়ে গেছে, কাঁধে না জেসি। অথচ তার কান্না কমার বদলে বেড়েছে বৈকি। এক প্রকার দু হাত চাকিয়ে কাদার তালে তালে নৃত্য পরিবেশন করছে যেন।
মেহরাব হতাশ চোখে ক্ষণকাল এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেরিয়ে আসতে গেলে মায়েরা থামিয়ে দিল। তোর বউ, তুই সামলা ভাই, স্বেচ্ছায় তো বিয়ে করেছিলি। দুজনকে রেখে সে চলে গেল। এখানে নিজেকে তৃতীয় পক্ষ ছাড়া আপাতত অন্য কিছু মনে হচ্ছে না। মেহরাব বেজায় বিরক্তিতে ভুরু গুটিয়ে চেয়ে আছে। জেসি রাহাজারি কান্না থামার নাম নেই। আপনার কথা রাখতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, চোখ মেলে দেখুন একবার। অনুশোচনা হচ্ছে না? না, হবে কি করে, আপনি তো আস্ত একটা খুমরো পটাশ। ছুরি টেনে আচমকা মেহরাব বা হাতে হালকা টান মারল। রক্ত দেখিয়ে বলল জেসিকে, মিস ইডিয়েট, এবার আমিও তোমার তালে তালে মিলিয়ে কাঁদি। পড়শিরা এসে সার্কাস দেখে যাক। হুট করে থামিয়ে সে আবারও গলা ফাটিয়ে কান্না করে বলল, ঠিক আছে, তাই হোক, তবে মনে রাখবেন, লেডিস ফার্স্ট। নিজের উপর আত্মবিশ্বাস আছে। আপনি হাজার কেঁদে আমার ধারে কাছেও ঘেঁষতে পারবেন না, মিস্টার অ্যারোগেন্ট। আর একটা কথা, ওটা মিস নয়, মিসেস হবে। মেহরাব দমে গেল। তপ্ত শ্বাস ছেড়ে দুহাত বিস্মর করে এক ধাপ এগিয়ে এলো। এলোমেলো দৃষ্টি ফেলে আরও দু ধাপ এগিয়ে আচমকা ঝুঁকে জেসির ঠোঁটের কিনারে আলতো ঠোঁট ছুঁয়ে সরে এলো পরপর। ব্যাস, শব্দ থেমে গেল মেয়েটার। কথা বলতেই ভুলে গেল সে। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে অক্ষত হাতটা দিয়ে মেহরাবের ঠোঁটের পরশ লাগা জায়গায় ছুঁল। অন্তঃস্থল কাঁপছে, কাঁপছে সর্বাঙ্গ। অস্ফুট স্বরে মুখ ফুটে বেরিয়ে এলো, ইউ কিস মি। মেহরাব ঠোঁট এক পেশে হেসে কিসের থেকে বেরোতে বেরোতে কাঁধ ঝাঁকিয়ে প্রত্যুত্তর করে যায়, ইয়া, আই কিস ইউ। ঠোঁট কামড়ে মীরাবের আড়ালে মুখ লুকায় মায়েরা। গম্ভীর্য ভাব আর বজায় রাখা যাচ্ছে না চেহারায়। হাসি পাচ্ছে প্রচুর। মুখোমুখি সোফায় জেসি বসা, ঠোঁটের যে কোনো মেহরাব ছুঁয়ে দিয়েছে। সেখানে হাত রেখে আধবোধের মতো অদৃশ্য চেয়ে আছে প্রায় ঘণ্টাখানেক তো হবেই। অ্যাপ্রনটা হাতের ভাঁজে রেখে পরনের সাদা শার্টের হাতা গোটাতে গোটাতে মেহরাব সিঁড়ি বেয়ে নিচে নেমে প্রথমে জেসিকে অবলোকন করে কপাল কুঁচকে নিল। মেয়েটা এক দৃষ্টিতে অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে মহামূল্যবান কিছু উদ্ধারে মহাব্যস্ত যেন। আর চোখে আরও একবার তাকে দেখে কাছে এসে মীরাবকে কোলে তোলে। প্রিন্সেস কি করছে বলার ফাঁকে গালে চুমু এঁকে চোখ বুজে ঘ্রাণ নিল সে। ছোট্ট মীরাবের গা থেকে ভেসে আসা ঘ্রাণে মামা গন্ধ খুঁজে পায় মেহরাব। বাচ্চাটা খিলখিলিয়ে হেসে উঠে আধো আধো গলায় বলে, মাম্মা, তুমি হসপিটাল যাচ্ছ? মামা হসপিটাল যাচ্ছে। প্রিন্সেসের জন্য কি লাগবে? একটা দুটো তিনটা তক্কেট। মায়েরা বলল, ওকে, কি করেছিস? সেই থেকে গালে হাত দিয়ে আসে, মেরেছিস নাকি? জেসির ইঙ্গিতে ছিল বাক্যটি। কেসে উঠে মেহরাব, মাথা চুলকে এদিক ওদিক চেয়ে তারা দেখিয়ে বলে, তেমন কিছু নয় আপু, লেট হচ্ছে আমার, যাচ্ছি, সাবধানে থাকিস আর বাকিদের রাখিস। ফোন এসেছে মায়েরার। কল তুলে সে রুমের দিকে যাওয়ার আগে মীরাবকে সোফায় বসিয়ে দিয়ে বলে গেল, তবে মেহরাব তাকে সোফায় রাখল না। দু কদম এগিয়ে জেসির কোলে রেখে তারপর দুপাশে হাত রেখে মুখোমুখি কণ্ঠ খাদে নামিয়ে বলল, এর আগে কেউ কিস করেনি? জেসি দুদিকে মাথা ঝাঁকিয়ে নির্বোধের মতো বলল, প্রেম টেম করিনি তো, শুনেছি প্রেম করলে এসব হয়ে থাকে। ঠোঁট গোল করে, ও, এর মতো করল মেহরাব। আফসোসের স্বরে বলল, এরপর জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলে। সহানুভূতি প্রকাশ করছি। জেসি ছোট্ট ছোট্ট চোখে বলল, তার মানে এর আগেও আপনি এসব কিসিমিসি করেছেন কাউকে না কাউকে? করলে তোমার কি? চোখ পাকালো সে। ক্ষিপ্র গলায় মীরাবকে ঝাঁকিয়ে পড়ল, শুনেছ তুমি প্রিন্সেস? এই কুমড়ো পটাশ জানতে চাইছে ঘরে বউ রেখে যার তার সাথে সব আজে বাজে কাজ করলে আমার কি? এখন কি বলা উচিত আমার? ধীরে চোখ নামালো মেহরাব। ঠোঁটে ঠোঁট চেপে রেখে হাসি আটকালো। কিনা বোঝা দেয়, পুরুষ এমনই, এরা মেয়ে জাতির মতো সহজে হাসে না। মীরাব ড্যাব ড্যাব করে একবার মামাকে দেখছে তো আরেকটা ঘাড় ঘুরিয়ে মামুকে দেখছে। জেসির অতিরিক্ত ঝাঁকুনিতে মুখ তুলে বলল, মাম্মা তোমায় বলেছে তাই লাগ করছো? টুক করে গালে চুমু দিয়ে, এই দে পাপ্পি দিলাম, এবার হাসো। মামা তোমায় বকেছে তাই রাগ করেছো, এই যে পাপ্পি দিলাম, এবার হাসো। জেসি মুখ গোজ করে রাখে, মেজাজ তুঙ্গে তোলে। মেহরাবের দিকে তাকালোও না, আর তাকাবেও না। যাক, বাহিরের গুন্ডি মেয়েদের কাছেই তার কি, তাকে তো ভালোই বাসে না।
হুটহাট চোখের অশ্রু জমে। একটা মাত্র ছবি আর ত্রুটিহীন বায়োডাটা দেখে ভাইয়ের কাছে এই ডক্টর বিয়ের বায়না ধরাটা কি তার ভুল সিদ্ধান্ত ছিল? অবশ্যই ছিল। কারো সাথে না মিশে, পছন্দ অপছন্দের কথা না জেনে অপরজন জীবনসঙ্গী করতে রাজি আছে না নেই সেসবের তোয়াক্কা না করে বিয়েতে বসা নিশ্চয়ই উত্তম সিদ্ধান্ত হতে পারে না। ভুলটা যেহেতু তারই, মাসুল হিসেবে তাকেই একটা উপায় খুঁজতে হবে। আলাপে যেতে হবে ভাইয়ার সাথে। অশ্রু গড়িয়ে পড়ার আগেই বাহুর জামায় চোখ মুছে নেয় জেসি। মেহরাবের চোখ এড়ায়নি দৃশ্যটি। বুকে চিনচিন ব্যথা অনুভব করতে পারল কি তখন তপ্ত শ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সে। গম্ভীর মুখে স্বভাবসুলভ হাসি টেনে মীরাবের চুল এলোমেলো করে দিয়ে বলল, মামুনিকে আরেকটা পাপ্পি দিয়ে দাও প্রিন্সেস। পরপর চলে যেতে ধরলে জেসি তড়িৎ প্রশ্ন করে, আরেকটা কেন? মেহরাব পিছু না ফিরে জবাব করে, ওটা আমার পক্ষ থেকে থাকবে। আর দুদিন পর নুরাসহ সুখেও নিবাসে নিয়ে যাওয়ার হবে। সংবাদটা যদিও আসফিয়ান বর্ণ থেকে পায়নি সে, আপু বলেছে আজ। নুরা খুব উপভোগ করছে ক্যাসেলের সব কিছু। ক্যাসেলের পেছনে স্বচ্ছ জলের ছলছল নদী, এরপর প্রচণ্ড খোলা জায়গায় নাম না জানা ঝাঁকঝাঁক 3 প্রজাতির পাখি উড়োউড়ি। তন্মধ্যে এক ঝাঁক টিয়া, দেশি বিদেশি বিভিন্ন ফুলের গাছ। এক একটা ফুল এত সুন্দর যে কেবল তাকিয়েই থাকতে ইচ্ছে করে। ফুলেদের মাঝখানে বড় একটা গাছে দোলনাও টাঙানো আছে। বেশ কিছুক্ষণ নুরা আর সুখ সেখানে দুল খেয়ে এসেছে। এখন নুরাকে অন্য রুমে ঘুম পাড়িয়ে সুখ এলো বর্ণর কক্ষে। বর্ণকে কোথাও চোখে পড়ছে না অবশ্য। বেডসাইড টেবিলে ফোন বাজছে, মম নামে সেভ করা। সুখ অল্পক্ষণ ফোন হাতে নিয়ে এদিক ওদিক বর্ণকে না দেখতে পেয়ে রিসিভার তুলে কানে ধরতে ওপাশ থেকে আইজার ক্রন্দনরত গলা শুনতে পায়। কি হয়েছে তোমার খোকা? আমাদের সাথে কেন যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছো? মায়ের উপর রাগ? কিন্তু কি কারণে? গত 15টা দিন তোমার সাথে কথা বলতে চাইছি, অথচ তুমি মায়ের দিকে ফিরেও তাকাচ্ছ না, ফোন তুলছো না। তুমি বুঝতে পারছো মায়ের মনের অবস্থা? সুখ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বড় মার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্ণ, ফোন তুলছে না, অথচ তার জানা মতে বর্ণর কাছে পুরো পৃথিবী একদিকে আর বড় মা একদিকে ছিল। এই তো সেদিন সুখের সাথে যেই খেলাটা খেললো, সেখানে সব ছেড়ে ছুড়ে তাকে বেছে নিতে দুবার ভাবেনি, অথচ তার চেয়ে উচ্চ মাকামে বড় মার অবস্থান। হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কি করে মানুষটার? কি চলছে তার মনে? ভিডিও কলে কনভার্ট করে সুখ ক্যামেরার সামনে এলো। আইজার খুশি খুশি মুখটা আবারও আধারে ছেয়ে গেল। আমার ছেলেটা কোথায় রে সুখ? ওকে বল না আমার সাথে একটু কথা বলতে। তুই বললে ও নিশ্চয়ই শুনবে। সুখ কেমন প্রতিক্রিয়া দেখাবে বোঝাতে পারে না, ইশারায় বলল, কাঁদছো কেন তুমি বড় মা? কেন এমন করছেন উনি? জানি না, ও তো কিছুই বলছে না আমাদের, শুধু যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। সুখ দেখল বর্ণ দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে অপ্রস্তুত হয়ে পড়ে, জিভে ঠোঁট ভিজিয়ে হাঁসফাঁস করে ওঠে। বর্ণ ধীরে এগিয়ে এসে ফোনটা সন্তর্পণে নিয়ে নিল, সংযোগ কেটে দিল। তারপর চলে যেতে নিলে সুখ পিছু থেকে হাতটা চেপে ধরে। অন্যমনস্ক চোখে মানুষটা ফিরে তাকায়। সুখের বুকটা কেন যেন ধক করে উঠল। সে বোঝায়, বড় আম্মুর সাথে কথা বলুন, উনি কাঁদছেন। বর্ণ বাধ্যর মতো সায় দেয়, আমরা ফিরছি তো কাল। ক্যাসেলের সম্মুখে ফাঁকা স্থানে টেবিল চেয়ার পাতানো। বর্ণ ধপ করে একটি চেয়ারে বসে হাত পা ছড়িয়ে এক হাত রাখলো চোখের উপর, এরপর আস্তে করে চোখ বুঝল। আজ থেকে প্রায় মাস 2 আগের ঘটনা। সেদিন রোববার 15ই মে, রাত আনুমানিক 2টো। ঘন অন্ধকার রহস্যপুরী জঙ্গলের শুনশান নীরবতায় খা খা করছে চারপাশ। ক্ষণে ক্ষণে অদ্ভুত প্রাণীদের হাঁকডাকও ভেসে বেড়ায়। আবার অন্ধকার মাড়িয়ে ঘন জঙ্গলের বুক ছিঁড়ে 5টি বাইক ছুটে গিয়ে পরিত্যক্ত ধরনের শ্যাওলাধারা বাড়িটির সামনে গিয়ে থামে। আসফিয়ান বর্ণ চিফ প্রধান অব দ্য আই গ্যাং বাইক থেকে নেমে ভেতরে প্রবেশ করে নির্বিকারে। জোসেফ জোয়ারদারের উপর রোজ টর্চার চলে। শরীর হাঁপিয়ে গেলে, দেহমান নিস্তেজ হয়ে এলে ছাড় দেওয়া হয়, চিকিৎসা করে সুস্থ করা হয়, এরপর আবার টর্চার।
এখন সে ঈষৎ সুস্থ আছে। ঠিক সুস্থ নয় যদিও, বলা যেতে পারে তার জবাব সতেজ আছে। শরীরের জায়গায় জায়গায় যেমন গলায়, মুখ, ঘাড়, হাত, হাঁটুর কিছু অংশ থকথকে ঘাতে ঝলসে যাওয়ার মতো অবস্থা। পছন্দ ধরেছে প্রায়শই। জোসেফ নিজের মৃত্যু কামনা করে রোজ। হাত দুটো উন্মুক্ত থাকলে সে কখন জান দিয়ে দিত, কিন্তু আসফিয়ান বর্ণন নিষেধ আছে। তাকে এত সহজে মৃত্যু দেওয়া যাবে না।